ইট উইল বি এ জাস্ট সরকার, জাস্ট সবার সরকার, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জাস্ট এক চোখে কোনো সরকার চলবে না, দু চোখে সরকার চলবে, জাস্ট সরকার ফর এভরিওয়ান অফ এভরিবডি। আমার মনে আছে 2014 সালে আনন্দবাজার পত্রিকায় তুমি লিখলে ফ্রান্স কাফকা সেই গল্পটা। একটা ইঁদুর ছোটাছুটি করছিল, বেড়াল এসে তাকে ধরে খেতে গেল। ইঁদুর জিজ্ঞেস করলো, আমায় খাচ্ছ কেন ভাই? বেড়াল বলল, তুমি তো দিক পরিবর্তন করনি তাই। মিঠুন চক্রবর্তীও কি এই গল্পটা থেকে শিক্ষা নিয়েছে? তাই তুমি দিক পরিবর্তন করো, বৃত্ত সম্পূর্ণ করো, নকশাল থেকে বিজেপি হও, অতি বামপন্থী থেকে অতি ডানপন্থী। পলিটিক্যালি দেখতে গেলে ইউ আর রাইট, বাট ইফ ইউ কিপ দ্য পলিটিক্স যদি ছেড়ে দেন, তাহলে আই সে আই এম চেজিং এ ড্রিম। আমি আমার স্বপ্নের পেছনে দৌড়াচ্ছি। স্বপ্ন ভঙ্গও তো প্রচুর হয়েছে, কিন্তু লড়তে যাচ্ছি অল দ্য টাইম। ভবিষ্যতে হবে না তুমি নিশ্চিত? আমি বলতে পারবো না সেটা। আর যদি হয়, যদি মনে করো যে আমি যেগুলো বলছি, তাহলে চলো আবার একটা কথা দিচ্ছি, আই উইল বি দ্য ফার্স্ট ম্যান টু স্ট্যান্ড অ্যান্ড রিভোল্ট। আমি জানি হবে না, যার হাত আমার পিঠে আছে ইজ এ ম্যান অফ ওয়ার্ডস। তুমি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছো, এক সপ্তাহ হয়নি, তার মধ্যে তুমি বলছো যে প্রয়োজন হলে রিভোল্ট করবো। I'll stand, I said revolt. দলীয় নেতৃত্ব ভয় পেয়ে যাবে, এ তো রেবেলকে নিয়েছেন। না, কেউ ভয় পাবে না, কেন ওরা জানে আমি কি বলছি, কারণ দে আর অলসো ইন টিউন উইথ মি না। দেখুন, আমাদের দলে এখনো অনেক লোক আছে যারা চিফ মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখে, এটা উড়িয়ে দিলে চলবে না। অনেকে আছে যারা চিফ মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখে, যেমন দু একটা নাম বলবে। ওগুলো তো দ্যাট উইল বি টু, তাহলে আড়াইজনকে আঘাত করা হবে, আমি পারবো না। বাট যোগ্যতা আছে তারা সিএম হবার, আর তাদের কথা ছাড়া আমি এগোই না। কিছুটা তো ডিসকাস করি, যেমন আই লাইক টু হিয়ার ফ্রম শ্রমিক দা, হি ইজ আওয়ার স্পোক্স পারসন। আপনি কোনোদিন দেখবেন না আমি ওনাকে ডেকে বাড়িয়ে কথা বলবো, তাই না? তো আমার কথা হচ্ছে কি, আমি যখন বলছি কি আই উইল স্ট্যান্ড, যদি এই যা যা বললাম এটা তো সব আমরা তো আগে আমি বলেছি তো, দেখুন এগুলো আমার, এটা আমার ড্রিম, এটা আমার 10 পয়েন্টস। হি সেড ইয়েস, গো অ্যাহেড। তো কেন দাঁড়াবেন? আর যদি না দাঁড়ায় তখন দেখবো, দেন আই উইল স্ট্যান্ড। দেখো, বিজেপির দিক থেকে প্রয়োজনটা বুঝি। হেভিওয়েট দিদির বিরুদ্ধে হেভিওয়েট দাদা চাই। দুই দাদা রাজ্যে, সৌরভ গাঙ্গুলি আর মিঠুন চক্রবর্তী। একজন জাল ফসকে বেরিয়ে গেছেন, আরেকজন ডাঙায় উঠেছেন। সংখ্যাগুরুর দলে মহাগুরু। আমি বলছি কি, কি বলেন, দিদির আগে দাদা? কি? হ্যাঁ, হেভিওয়েট দিদির উল্টো দিকে হেভিওয়েট দাদা। আমি কিন্তু হেভিওয়েট দাদা নই, আমি বুড়ো হয়ে গেছি, আমার কোনো নাম নেই, আমার এইসব শুনছেন তো, এইগুলো হচ্ছে গত 5 দিনের সাম আপ। হ্যাঁ, তো আমি কোনো হেভিওয়েট নই। এমনকি আমি ভেবেছি আমার তো ক্রেডিবিলিটি কিছু নেই, তাহলে আমি পাল্টিবাজ, তারপর আমি যদি কোথাও যাই আমার কথা কেউ শুনবে না। তো এই জন্য আমি 6 জনকে আমার নিজের পয়সা দিয়ে সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ স্পিচ তো কেউ শুনবে না, তাহলে দাঁড়িয়ে থাক, শুনবি, আর যদি পালিয়ে যায় ধরে নেবো, এই শুনে তো যা। তো আমাকে ওইভাবে বললে তো মুশকিল হয়ে যাবে। মিঠুনদা, আমার মনে আছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে যখন বিনোদ কামলিকে ভারতীয় দলে নেওয়া হলো, তুমি মুম্বাইতে বসে প্রতিবাদ করেছিলে। সেই সময় বালাসাহেব ঠাকরে তোমায় জিজ্ঞেস করলেন যে মুম্বাইতে বসে তুমি মারাঠি ক্রিকেটারের বিরুদ্ধে বলছো। তোমার উত্তর ছিল, মারাঠি ক্রিকেটারের বিরুদ্ধে নয়, বাঙালি ক্রিকেটারের প্রতি বঞ্চনার বিরুদ্ধে আমি মুখ খুলেছি। যাই হোক, সেই হিসেবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে 2014 সালে বাংলার কথা বলার জন্য রাজ্যসভায় গেলে। তারপর কি হলো মিঠুনদা? সংসদে তোমায় 2 দিন বা 3 দিন ম্যাক্সিমাম দেখা গেছে, কোথায় ভ্যানিশ হয়ে গেল মিঠুন? হ্যাঁ, রাইট, খুব ভালো প্রশ্ন। কারণ আমি তো ক্যাম্পেইন করার সময় বলেছিলাম যে আমি লড়বো, আমি আওয়াজ করব, তুলবো, এসব বলেছিলাম। আজকে আমাদের তাদের তো জবাব দিতে হবে। তো কোথায় তুলবো যে আওয়াজ? আই এম নট এ পার্লামেন্টারিয়ান, প্রথমে ভেবে নিন। আমি ওই ল্যাঙ্গুয়েজে কথাই বলতে পারবো না কোনো। আমি আমার মতো করে কথা বলি, সাধারণ মানুষের মতো বলি, সেইভাবেই আমি আমার স্পিচ দিই, আমি লোককে বোঝাই। পার্লামেন্টে গিয়ে ইউ হ্যাভ টু বি এ পার্লামেন্টারিয়ান। অনেক পড়াশোনা করতে হবে, তার ব্যাকআপ নিতে হবে। এই 1972 সালে ওইখানে ওই সময় এই করে বলা হয়েছিল, তার জন্য সময় চাই, তার জন্য শার্প ব্রেন চাই, সব মুখস্থ করে আপনাকে পার্লামেন্টে দাঁড়াতে হবে ডিবেটে, তাই তো? সেই ক্যাপাসিটি আমার নেই। প্রথম কথা বুঝেই গেলাম যে আই এম নট এ পার্লামেন্টারি। সেকেন্ড, কতদিন আমরা বিরোধিতা করব?
দিস ইজ নাও 44th ইয়ার। 44 বছর খালি আমরা বিরোধিতা করছি, 34 বছর বিরোধিতা করেছি, আবার 10 বছর বিরোধিতা। মানে 44 বছর যদি একটা স্টেট খালি বিরোধিতা করে, হোয়াট ইউ গোইং টু এক্সপেক্ট? আমি বলছি এই সুযোগ, সেন্টারে বিজেপি, এখানে যদি বিজেপি হয়, এটা সোনে পে সোহাগা। তুমি ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছো। আমি ডবল ইঞ্জিন না, আমি বলছি এই বাংলার বিজেপি সরকারকে বাঁচাবার জন্য ওই বিজেপি সরকারকে তার ভালো করতেই হবে। আমি বলছি, আমি একটা ঠিক উল্টো উদাহরণ দিই। কেরলে কোনোদিন আজ অব্দি কেন্দ্রে যে সরকার, সেই সরকার গড়েছে, এই রকম যোগাযোগ হাতে গোনা কয়েকবার হয়েছে, অথচ সবসময় প্রায় বিরোধী পার্টি কেরলে সরকার চালিয়েছে। কেরলের উন্নয়ন দেখো, প্রত্যেকটা ইন্ডেক্সে প্রায় দেশের সেরা। কি করে হলো? এক সরকারই যদি লাগে সব সময় কেন্দ্রে এবং রাজ্যে, বাট কেরল পিছিয়ে থাকে। আমি অন্য কোন স্টেটের ব্যাপারে কথা বলতে চাই না। আই হ্যাভ লট মেনি থিংস টু সে, লট মেনি, কিন্তু ওখানে বলে আমার কোনো ইন্টারেস্ট আমি ওখানে পা দেবো না। কে কোন মুখ্যমন্ত্রী চালাচ্ছেন, আপনি ওই দেশের স্টেটের মুখ্যমন্ত্রী, আপনি আমাকে বাংলা নিয়ে কথা বলবেন। বেশ, আমি বাংলা নিয়েই আমার পরের কথা বলছি। মিঠুনদা, তুমি বলেছো যে তৃণমূলে যোগ দেয়া তোমার রং ডিসিশন। আমি বলছি 2016 এমন কি ঘটলো যাতে তুমি রাজ্যসভা থেকে পদত্যাগ করলে? আমি তো বললাম তোমাকে, রং ডিসিশন ইন দ্য সেন্স আই ফাউন্ড মাইসেলফ আই এম আনফিট। কিন্তু কোনো ঘটনা কেউ আমরা জানি না। না, কেউ কিছু বলেনি আমাকে। নোবডি সেড এনিথিং, নো ওয়ান সেড এনিথিং। কেউ আমাকে, তৃণমূলের কেউ আমাকে কোনো অপমানও করেনি, কিছু করেনি। আই ফিল্ড মাইসেলফ আই এম আনফিট। কারণ এখানে থাকতে গেলে পার্লামেন্টে খুব ভালো বক্তা হতে হবে। আমি বক্তাদের দেবো আমার মতো করে, দ্যাট ওন্ট বি, ওখানে কোনো তার ভ্যালু থাকবে না। আপনাকে তার ব্যাকআপ দিতে হবে, আপনি কেন এটা বলেছেন তার পেছনে ব্যাকআপ। আমি ভালো ডিবেট করতে পারি, বাট মাই ডিবেট ইজ অলসো, ইফ ইউ ওয়াচ, ইট ইজ ভেরি কমন টু কমন ম্যানস ওয়ার্ড। কোন পার্লামেন্টারিয়ান ব্যাকআপ বা তার ব্যাকআপ আমি কোনোদিনই ডিবেট, আই এম এ গুড ডিবেটার, বাট এইভাবে কোনোদিন ডিবেট করিনি। তো প্রথমে জানতে হবে আমি কে, হু এম আই। হ্যাঁ, কিন্তু আমি বলছি এইটা তুমি একটু দেরিতে ভেবেছো না? যে ধরো যে দলের হয়ে তুমি রাজ্যসভায় যাচ্ছ, সেই দল বিরোধী দল, সে তো শাসক দলের সঙ্গে নেই। তাহলে আমি বলছি আজকের এই সব কটা ভাবনা তুমি তখন ভাবলে না কেন? তখন যদি ভাবতাম তাহলে কি বলতাম ইট ইজ নট এ গুড রাইট ডিসিশন? ভেবেছি বলেই তো প্রবলেমটা হয়েছে। মানে ভেবেছিলে এবং ভুল ভেবেছিলে। হ্যাঁ, আমি তো বলছি ইট ওয়াজ মাই ব্যাড ডিসিশন। কারণ আমি কাউকে পয়েন্ট তো করছি না। আমি তুমি কোনো ঘটনাও বলছো, এরকম কোনো ঘটনা নেই? না, কেউ কিছু না, নাথিং। আর তো বড় আপনার সুমত সঙ্গে দিব্যি গাল্লাম, তাহলে এর থেকে বড় তাতেও যদি বিশ্বাস নয়, দেখো, শোনা যায় নিজের জন্মদিনের দিন তুমি সারদার কাছ থেকে লিখিত চুক্তি অনুযায়ী যে 1,19,00,000 টাকা পেয়েছিলে সেটা ফেরত দিয়েছিলে। ব্যাংক ড্রাফটের সঙ্গে একটা চিঠি দিয়েছিলে, তাতে লেখা ছিল, গরিবের কাছ থেকে আত্মসাৎ করা টাকা আমার পরিবারের জন্য খরচ করতে পারবো না। এটা কি সত্যি? কারেক্ট। আমি লিখেছিলাম, এ পয়সায় আমার ছেলে মেয়েদের বড় করো না, বাবা মার সেবা করবো না। যখন আমি জানতে পেরেছি দিস ইজ নট এ রাইচিয়াস মানি, দেখুন আমি তো কাজ করেছি ভাই, আমাকে তো উনি বিনা পয়সায় টেলিভিশন প্রোগ্রাম করেছিল। তুমি জানো, বাংলা বলছে সঙ্গে মিঠুন। আই এম নট দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সবাই আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পান, সেই ধরনেরই আমি একটা শো করেছিলাম কল বাংলা বলছে সঙ্গে মিঠুন। তাতে আমার চুক্তি হয়েছিল আমাকে এত টাকা দেয়া হবে। আমার কাছে ডেটও ছিল না, ততও করে আমি কাউকে হেল্প করার জন্য এই শোটা করেছি, কি তাতে যেন তার ভালো হয়, হোয়াট এভার দ্যাট ইজ ইট। তো যখন আমি জানতে পারলাম দিস মানি ইজ নট এ রাইচুয়াস মানি, তখন আমি ভাবলাম এই পয়সা আমার ছেলেমেয়েদের পড়া করবো না। তো আমি বললাম ইডি অফিসারকে, ক্যান আই রিটার্ন দ্য মানি? ওরা বললো না, আমরা এই পয়সা তো নিতে পারি না, আপনি যদি ভলেন্টারি দেন নেবেন। তখন আমি চিঠিটা লিখলাম, আই ভলেন্টারিলি গিভ দিস মানি বিকজ এই পয়সা দিয়ে আমি ছেলে মেয়েদের মানুষ করবো না আর বাবা মার সেবা করবো না। দেন তাদের যে লিগ্যাল টিম আছে, তাদের আমি লিগ্যাল টিমে পরে আসবো মিঠুনদা, তখন তারা অ্যাকসেপ্ট করলো। এর আগে তো তুমি 54 লক্ষ টাকা এই টাকা বাবদ আয়করও দিয়েছিলে। হ্যাঁ, একদম। আয়কর, সার্ভিস ট্যাক্স অলসো, সব দিয়েছি। 53 lakhs ট্যাক্স and some 2-3 lakhs other সার্ভিস ট্যাক্সও দিয়েছি। অর্থাৎ পরে তুমি দেখলে যে এই আয়টা এটা সহজ পথে আসেনি, গরিব মানুষ ঠকেছে, সেই জন্য তুমি আয়কর দেওয়ার পরও পুরো টাকাটা ফেরত দিলে। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন মিঠুনদা, দেখো, ইন্ডিভিজুয়াল ইনকামে দেশের সর্বোচ্চ করদাতা ছিলে তুমি 1994 থেকে 1999, টানা 5 বছর। সৎ করদাতা হিসেবে আয়কর দফতর তোমায়, ওই তুমি খানিকক্ষণ আগে যে শব্দটা ব্যবহার করছিলে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার,
তোমাকে প্রায় বিজ্ঞাপনের মুখ বানিয়ে, সে বিজ্ঞাপন আমরা দূরদর্শনের পর্দায় বহুবার দেখেছি, আয়কর দফতর নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল। সেই মিঠুন চক্রবর্তীর কতটা ধাক্কা লেগেছিল যখন 1.5 কোটি টাকার জন্য ইডি তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? শুধু ওই ট্যাক্স পেয়ারের জন্য ওটা না, আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও দিয়েছিল। একদম। আমার খুব কষ্ট হয়েছিল, আই ওয়াজ ভেরি পেনফুল। কেন, হোয়াট হ্যাভ আই ডান? আমি করেছি ঠিক কি, কেন? বাট তারপরে জানলাম কে লিখেছেন, কে মিঠুন চক্রবর্তীকে আমি দিয়েছি। বাট কেন দিয়েছেন কেউ লিখছে না, কেউ বলছেও না। দ্য বেস্ট ইন্টারেস্টিং পার্ট ওয়াজ কি আমি একটা শো করেছি তার জন্য, সেটা কেউ বলছে না, দিয়েছি। তো ন্যাচারালি কোশ্চেন রাইজেস, দিয়েছে, আরে উনি বাবা কত টাকা দিয়েছে মিঠুন চক্রবর্তী, বাট কেন দিয়েছে? তো ওরা তোমার সঙ্গে যোগাযোগ করলো, তারপরে আমরা দেখলাম যে ইডি কোর্টে সেটা সম্পূর্ণ ক্লিয়ারেন্স পেয়ে গেলে তুমি। কিন্তু আমি বলছি, এই যোগাযোগ ওরা কি তোমার বাড়ি গেছিল, তোমায় ডেকে পাঠিয়েছিল? কোনোদিন বাড়িতে যায়নি, অল ফলস নিউজ। আমার কাছে তার কাটিংস পর্যন্ত আছে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি ন্যাস্টি, সরি। কোনোদিন আমার বাড়িতে যায়নি। অর্থাৎ মিঠুন, আমি সরাসরি আসছি প্রশ্নটা, অর্থাৎ এই যে থিওরিটা যে ইডির তদন্তের ভয়, সেদিনও আমার স্টুডিওতে বসে একজন বলেছেন যে ইডির তদন্তের ভয়, এজেন্সির ভয়ে তুমি বিজেপিতে যোগ দিয়েছো। আচ্ছা, সেটা মিথ্যে? আমি বলুন না তো, কিসের ভয়? এই মাত্র তুমি বললে না যে ইডি কোর্ট পর্যন্ত আমাকে ক্লিন চিট দিয়েছে, তো কিসের ভয়? হোয়াট ইজ দ্য নেক্সট ফিয়ার? বলো। আবার যদি এই মামলাটাকে রিভাইভ করিয়ে দেয়, কোর্ট জাজমেন্টকে রিভাইভ করাবেন? আর ইউ কিডিং? এরা কেউ জানে না, সত্যটা বলতে ভয় পায়। দে আর স্কেয়ার্ড টু স্পিক দ্য ট্রুথ। দে ডু নট নো বিকজ আই ডোন্ট স্পিক। কিন্তু বিকজ ইউ আর এ জার্নালিস্ট। ইনফ্যাক্ট এই প্রথম তুমি প্রকাশ্যে নিয়ে মুখ খুললে, কোনোদিন তোমার কোনো বিবৃতি, সাক্ষাৎকার, কোথাও একটা শব্দ এই নিয়ে তুমি বলো, কেন বলোনি? তুমি যদি ইডি কোর্টের ক্লিয়ারেন্স তোমার হাতে আসে, ইউ শুড গো পাবলিক। কেন, কিসের জন্য, কি প্রুভ করব? আমি অনেস্ট। এই দেখুন, ইউ মাস্ট নো, তুমি যেটা জানো সেটাই আমার বিগেস্ট ক্রেডিট। মাই বিগেস্ট ক্রেডিট ইজ দিস, বিকজ ইউ অ্যাজ এ জার্নালিস্ট, তুমি ওটাকে সব জেনে শুনে তুমি আমাকে প্রশ্নটা করেছো। আই এম ভেরি সরি। আমি এর পরে হয়তো জবাবও দেবো না কাউকে। আই এম সরি, বিকজ আমি এসব জিনিস আমি এখনো জানি না আমি কি করেছি ভাই। আমি একজন অ্যাক্টর, আমি অভিনয়, ডান্স প্রোগ্রাম আর এরকম শো করি, পয়সা কামাই থেকে বেশি আমার ট্যালেন্ট কি আছে? আর বাকিদের দেখো কি নেই, বাংলো, গাড়ি, 4 গাড়ি, ওদের ট্যালেন্ট কি? ওরা একটা পেরেক পর্যন্ত মারার ট্যালেন্ট নেই তাদের, বাট দে হ্যাভ সো মাচ। আমি এত বড় সুপারস্টার, আমার কাছে কিচ্ছু নেই। আই হ্যাভ গট এ মারাইল্যান্ডে ঘর, একটা অফিস আর একটা ফ্ল্যাট, তাছাড়া আমার বোম্বেতে কিচ্ছু নেই। আই হ্যাভ নাথিং। তুমি বলবে হোটেল এখনো ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোর আবার ব্যাঙ্গালোর চোখাই, আবার নেই, আবার চোখাই। এটা সিজনাল হোটেল। কখনো খুব ভালো বিজনেস হয়, কখনো হয় না। মাঝে আমি শুনেছিলাম যে নীলগিরির এলিফ্যান্ট করিডোরে পড়ছে বলে সেই হোটেল ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হবে। ভেরি গুড কোশ্চেন্স। যারা বলছে না তাদের বলুন ওরা কবে যাবে। ইটস দ্য অনলি রিসর্ট হুইচ রানস বাই দ্য হাইকোর্ট অর্ডার, দ্যাট ইজ মোনার্ক সাফারি পার্ক, রান বাই মিঠুন চক্রবর্তী। আমি ওদের কিন্তু ডিফেমেশন করতে পারি, 100 কোটি টাকার ডিফেমেশন। এই যে আমি এতক্ষণ কথা তুমি জিজ্ঞেস করলে না, ওদের বলবে এবার তার ব্যাকআপ। আমার যে কোনো যা বললাম, এটা হাইকোর্টের অর্ডারে ছাড়াই। আমি হাইকোর্ট অর্ডার দিয়েছিল আজ থেকে 91 অর্ডার। যেহেতু এটা করিডোরের মধ্যে এসেছিল, এভরিবডি ওয়াজ কল্ড, বাট আই ওয়াজ নেভার স্টপড। এভরিবডি ওয়াজ কল্ড। ন্যাচারালি এটা করিডোরের মধ্যে কার আর একটা রিসোর্টও আছে, সেটাও চলছে, জঙ্গলহাট। তারা অল উইথ ডিউ পারমিশন, আমারও ডিউ পারমিশন। কিন্তু এইগুলো যখন শোনো, বিশেষ করে গত 5 দিনে বহুবার শুনতে হয়েছে, স্টুডিওতে আলোচনা হয়েছে যে কুইক প্রোকো, ইডি বা এজেন্সি মিঠুন চক্রবর্তীকে ছেড়ে দিয়েছে, সেই জন্য মিঠুন চক্রবর্তী কৃতজ্ঞতাবশত বিজেপিতে গেছে। আচ্ছা, আপনি বলুন এখানে কিসের জন্য ছেড়েছে? হোয়াট ফর? তুমি বিজেপিতে এসে মুখ হবে এই আজকে? এটা তো আমি বলছি 2016, 3 বছর পর। 2016 সালে আমি বলছি তো, এখন তুমি জানো বলে বলছো, সে তো তখনকার ব্যাপার। তো আজকে কিসের? বিকজ দে ডু নট নো, বিকজ দে ডু নট হ্যাভ ব্যাকআপস। এদের মিথ্যে কথা বলতেই হবে। দে হ্যাভ নো সার্ভাইভাল। ওরা বাঁচতেই পারবে না মিথ্যে কথা না বলে। দে হ্যাভ নো সার্ভাইভাল। দে ডোন্ট ডু পলিটিক্স, they do dirty things. Politics is something else. It is Rajniti. Raj means Raja. Behave like a king.
প্রজার সেবা করার কথা ভাবো। ডোন্ট গেট ইনটু দিস। মৃণালদার জবাব ছিল ওর বুকে যেন আগুন, আজও তার বুকের মধ্যে সেই আগুন জ্বলে। তেলের দাম, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সাধারণ মানুষ, গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছে। তো মনে চাই যে আমাকে অ্যাটাক করে শেষ করে দিন। প্রতিপক্ষকে কোন প্যাঁচে ফেলবে, সব স্বপ্ন হবে সত্যি, বলছে মিঠুন চক্রবর্তী। এই বিধানসভায় দাঁড়াচ্ছ না দাঁড়াচ্ছ না? শহরের আসন না গ্রামের আসন? গ্রামের হতে পারে। জীবনে আর কখনো সিরিয়াস প্রেম করবে না, আর কিছুতেই রাজনীতিতে নামবে না। দ্বিতীয় কথাটা তো আর রাখা গেল না। সিরিয়াস প্রেম না করার শপথটাও কি এবার ভঙ্গ হবে? सपनों का घर बना रहे हैं? टॉप टेक टीएमटी बार लगाइए। अब टॉप टेक टीएमटी लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक